সরকার অন্যান্য সরকারগুলো থেকে এটা পার্থক্য আছে, ফলে এটা জনগণের অভিপ্রায় হিসেবে সংবিধান প্রণয়ন, নতুন সংবিধান করা দরকার এবং সেখানে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি থাকা দরকার। তারা একটা সংবিধান রিকমেন্ড করবে, একটা এক্সপার্ট গ্রুপ থাকতে পারে এবং সেটার ভিতরে গণভোট হবে, জনগণ একটা ম্যান্ডেট দিবে এবং তারপরে নির্বাচন হবে। এবং এই জন্য সরকারকে সময় দেওয়া দরকার। কোরিয়ায় 28 বছর লেগেছে, অন্যান্য অনেক দেশে এরকম উদাহরণ আছে তিনি বলছিলেন। নিশ্চয়ই দক্ষিণ কোরিয়া সেটি হবে। জি, সেক্ষেত্রে আপনার একটু মতামত চাইবো। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে তো এটি কোনো রাজনৈতিক আন্দোলন হয়নি, এটি স্বতঃস্ফূর্ততার ভিত্তিতে একটা আন্দোলন হয়েছিল। সেই আন্দোলন কিন্তু সময় আসলে রূপরেখা কি হবে, দাবি দাবা কি হবে, সেটি কিন্তু সুনির্দিষ্ট চিহ্নিত নয়। ফলে এখন অনেকেই অনেক রকম দাবি দাবার কথা বলছেন, অনেক রকম পরিবর্তনের কথা বলছেন, কিন্তু রাজনৈতিক দলগুলো তারা স্টেক হোল্ডার হিসেবে তারা সেটাকে কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করবে, যদি অনেক সময় লাগে সরকারের। এবং সংবিধান প্রণয়ন করতে গিয়ে সরকার যে আশু যে কর্তব্যগুলো আছে, যা তার যে সংস্কারের কাজগুলো আছে, সেটি সরকার করতে পারবে কিনা, না একটি বড় রকম কাজে, একটা চ্যালেঞ্জের কাজে হাত দিলে পরে গুড়ে বালি মানে সবটাই সমস্যা হতে পারে। একটু সময় দিয়ে আর কি। যে ঘটনা হলো সময়টা তো আপনার কাজের উপর নির্ভর করে আপনার কাজটা কত বড় করবেন। আমি বলবো আলী রিয়াজ সাহেব যে কথাটা বলেছেন, প্রফেসর আলী রিয়াজ, যে সংবিধান পুনর্লিখন, এখানে একটা বিভ্রান্তি আছে। অনেকে মনে করছে যে এই সংবিধানটা শুরু থেকে যা শেষ আছে সব ফালাই দিয়ে নতুন করে লিখতে হবে। পুনর্লিখন তো মানে সেটা না, আপনাকে কিছু অংশ বাদ দিয়ে কিছু অংশ নতুন করে লিখতে হবে। যেগুলো সুশাসনের জন্য প্রয়োজন, যে সমস্ত আর্টিকেল গুলো সুশাসনের জন্য প্রয়োজন, সেইগুলোকে আপনি সংবিধানে অন্তর্ভুক্ত করবেন। আর যে আর্টিকেল গুলো একটি সরকারকে বা একটি সরকার প্রধানকে স্বৈর শাসনে রূপান্তরিত করতে সহায়তা করে বা ভূমিকা রাখে, সেই আর্টিকেল গুলোকে একেবারে ফালাই দিতে হবে ওয়েস্ট বক্সে। এক। দ্বিতীয় হলো, আপনি যদি এই সরকারকে যদি বিপ্লবী সরকার বলেন, তাহলে বিপ্লবী সরকারের নেচার হলো যে পূর্ববর্তী যে সংবিধান যেটা থাকে সেই দেশের, ওটাকে অ্যাব্রোগেট করে দেয়, বাতিল করে দেয়। তাহলে আপনাকে এই সংবিধান বাতিল করতে হবে, এই সংবিধান মোতাবেক আপনি কোনো কাজ করতে পারবেন। কিন্তু এই সংবিধানকে সুরক্ষা দিবে, সংরক্ষণ করবে, এই মর্মেই তো তারা সংবিধানের অধীনে কিন্তু অঙ্গীকার শপথ নিয়েছেন। এখন ফলে সংবিধান বাতিল করবার ক্ষমতা তাদের আছে কিনা। সুতরাং ওটাকে করা যাচ্ছে না। তাহলে আপনাকে কি করতে হবে? এখন সংসদ নাই, আপনি স্পিকার পদত্যাগ করলেন, গণপরিষদ গঠন করে সংবিধানকে পুনর্লিখন, যেটা আর কি রিরাইট করা, নিউলি রাইট না, রিরাইট করা। পরীক্ষার খাতায় আমরা সংশোধন করে কেটে দিয়ে লাইন পরীক্ষার খাতা করতাম না, এরকম করে সব জায়গায়। তো এখন সেটা করতে হবে গণপরিষদ গঠন করে। গণপরিষদ ইতিহাসটা দেখেন, 1947 সালে যখন ভারত ভাগ হয়ে পূর্ব পাকিস্তান এবং ভারত হলো ভারত ইন্ডিয়া, পাকিস্তানে এবং ভারতে গণপরিষদ হয়েছিল সংবিধান তৈরি করার জন্য। কাদের দিয়ে? 46 সালে যেই নির্বাচনটা হয়েছিল ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে, ওখানে যারা এমএলএ হয়েছিলেন, নির্বাচিত প্রতিনিধি, তাদেরকে তারা এই গণপরিষদ গঠন করা হয়েছিল। কিন্তু এখন তো পাকিস্তানে সেই গণপরিষদ কোন সংবিধান রচনা করতে পারেন নাই। 56তে চেষ্টা করা হলো। আইয়ুব খান স্বৈর শাসক 1962-তে আরেকটা গণপরিষদ গঠন করলেন, বিশিষ্ট নাগরিকদের নিয়ে, রাজনীতিবিদ সবাইকে নিয়ে একটা সংবিধান প্রণয়নের চেষ্টা করলেন। তো সেটা করার পরে ওই গণপরিষদের এই যে সংবিধান করলেন, ওই সংবিধান দিয়ে উনি 64-এ রাষ্ট্রপতি নির্বাচন করলেন সরাসরি, যেটা আমাদের মিস ফাতেমা জিন্নাহ ওনার সাথে কন্টেস্ট করে প্রতিদ্বন্দ্বী ছিলেন। জি। 71 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমরা আরেকটা গণপরিষদ পেলাম, সেটা হলো পাকিস্তান আমলে এহিয়া খানের এলোফের আন্ডারে যে ইলেকশনটা হলো, ওখানে এমএনএ এবং এমপিএ যারা ছিল তাদেরকে হলো ওই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, এবং ওনাদেরকে বলা হতো মেম্বার অফ কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, এমসিএ। সেই গণপরিষদের মানে মাননীয় এমসিএরা মিলে আমাদের এই যে বর্তমান সংবিধানটা প্রথম প্রণয়ন করেন। এখন গণপরিষদ করতে হলে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং প্রতিটা শ্রেণী পেশার প্রতিনিধিদের নিয়ে গণপরিষদ। নির্বাচিত কোনো জনপ্রতিনিধি নেই, রাজনৈতিক দল আছে রিপ্রেজেন্টেটিভ, যারা অতীতে পার্লামেন্টের রিপ্রেজেন্টেটিভ ছিল, আবার ভবিষ্যতে হতে পারে, এরকম আছে না।
বিশিষ্ট জনেরা আছে, আপনাদের মতো বুদ্ধিজীবীরা আছে, তাদের নিয়ে এই গণপরিষদ গঠন করে সেটা যতই সংখ্যা হোক, 150 হতে পারে, 200 হতে পারে, এই সংবিধানটা তৈরি করতে হবে। আবার কমও হতে পারে, অল্প সংখ্যক লোক দিয়ে হতে পারে। সংবিধানটাকে রিরাইট করতে হবে, পুনর্লিখন করতে হবে। কেন? রাজনৈতিক সিস্টেম, রাজনৈতিক কালচারটাকে চেঞ্জ করতে হবে। আপনি জানেন না, এই বর্তমান সংবিধানে যেই দল ক্ষমতায় যাক, সেই দলই স্বৈরাচারী হওয়ার, যদি ইচ্ছা করে আমি স্বৈরাচার হবো, হয়ে যেতে পারবে, কোনো বাধা নাই তার। কারণ প্রধানমন্ত্রী এত পাওয়ার এই সংবিধানে, উনি যা করবেন তাই। বস ইজ অলওয়েজ রাইট, একটা কথা আছে বিজনেস প্রতিষ্ঠানে, এখানেও যেন প্রধানমন্ত্রী ইজ অলওয়েজ রাইট, উনি কোনো ভুল করতে পারেন না। এরকম একটা অবস্থা আমাদের দেশে তৈরি হয়েছে। এখন কথা হলো যে আমি বারবার আরো কয়েকটা টকশোতে জোর দিয়েছি যে এই সরকারের হাতেই সংস্কার হতে হবে, রাষ্ট্র সংস্কারটা এই সরকারের হাতে হবে। কারণ আছে অতীতের কথা। আমি সবসময় অতীতের রেফারেন্স দিয়ে ভবিষ্যৎ কথা বলি এবং বর্তমানকে বিশ্লেষণ করার চেষ্টা করি। দেখেন, 1971 সালে, আমি কি আরেকদিন বলছিলাম, বলি নাই, 1971 সালে স্বাধীনতার পরে আমাদের বাংলাদেশের রাষ্ট্রটাকে গণমুখী রাষ্ট্রে পরিণত করার একটা সুযোগ আসছিল, কিন্তু যদি সেভাবে সংবিধানটা প্রণয়ন করা হতো, হয় নাই। 72 সংবিধান তো প্রশংসিত সংবিধান, আমরা ওখানেও এক ব্যক্তি শেখ মুজিবকে একেবারে দেবতা বানানোর জন্য সংবিধানে সবকিছু করা হয়েছিল, যার ওই সময় বাংলাদেশকে জনগণতান্ত্রিক বাংলাদেশ করার জন্য কোনো চেষ্টা করা হয় নাই। শেষ পর্যন্ত কি হলো, যে সুযোগটা আমাদের আসছিল, ওই সময় এসেছিল, সেটাকে নষ্ট করা হলো 1975 সালে। এবং সেটা কে করলেন? আজীবন গণতন্ত্রের প্রবক্তা, আজীবন গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন যিনি, এবং স্বাধীন বাংলাদেশেরও যিনি প্রধান নেতা, বাকশালের প্রবর্তনের কথা বলছেন, উনি মাটি দিলেন, একেবারে গণতন্ত্রকে কবর দিয়ে দিলেন। একটা গেল, কিন্তু আমাদের হলো না, আমাদের সংস্কার হলো না, সামনের দিকে বেশিরভাগ আইন রয়ে গেল পাকিস্তানের। আচ্ছা, তারপর আসেন 1990 সাল, স্বৈরশাসকের সাথে পতন ঘটালাম। 3 জোটের রূপরেখা অনুযায়ী বিচারপতি শাহাবুদ্দিন সাহেব সরকার গঠন করলেন, উনি অস্থায়ী রাষ্ট্রপতি। কথা ছিল 3 জোট যে রূপরেখাটা দিয়েছে এবং শাহাবুদ্দিন সাহেব ক্ষমতায় আসলেন, এই রূপরেখার অনুযায়ী পরবর্তীতে যে সরকার ক্ষমতা আসবে তারা সংবিধান ওইভাবে সংশোধন করে ওই কেয়ারটেকার গভর্নমেন্ট, সেখানে অনেকগুলো ধারা ছিল এস্টাবলিশ করবে। কিন্তু বিএনপি ক্ষমতায় গিয়া ভুলে গেল, যার ফলে 96-তে ঝামেলা হয়ে গেল, হলো না, মানে বিএনপি কথা রাখলো না, হলো না রাষ্ট্র সংস্কার। আবার 96-তে যারা কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য জীবন দিয়ে ফেলাইলো আর কি, তারা 2011 সালে আইসিয়া সেই কেয়ারটেকার গভর্নমেন্টটাকে একেবারে সেরা নেকড়ার মতো ছুঁড়ে ফেলে দিল, রাষ্ট্র সংস্কার হয় নাই। এই জন্য আমি বারবার বলি যে রাজনৈতিক সরকারের হাতে কোনোদিন রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। মানে ধন্যবাদ মোহন ভাই, আমরা আসবো, এই সরকারকে রাষ্ট্র সংস্কার করে যেতে হবে।